আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আহমিনা কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওটা কি ক্লাসটা পাইছিলা 27 তারিখের ক্লাস? না স্যার, ওটা তো আরো আগের মানে শনি মঙ্গল সোমবারে ক্লাস ছিল। বুধবারের ক্লাসটা তো দেওয়া হয়নি। দেখেছিলাম কিন্তু পাইনি। বুধবার বলতে লাস্ট বুধবারের কথা বলছো না? হ্যাঁ হ্যাঁ। তো ক্লাসের পর পর দিয়ে দিয়েছিলাম। তারপরও যদি না ও দেওয়া হয় আচ্ছা। তাহলে আবার দিয়ে দেবো না। জি স্যার। জি স্যার, আচ্ছা। ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশা কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো। কারিমা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাস্তা খাইছো? না স্যার, কেন? ঘুম থেকে উঠলাম। এই মাত্র? না স্যার, 9:30 বাজে উঠছি। ইন্নালিল্লাহ। নিশ্চয়ই নামাজ পড়ো নাই। এত বেলা ঘুমাও কিভাবে? কেমনে ঘুমাও তুমি এত বেলা? রাতে কয়টা বাজে ঘুমাও? 2টায়? এরকমই স্যার। আহ, পড়াশোনা করে নাকি মোবাইলে চ্যাট করে? না স্যার, ফোন ধরতে দেয় না আম্মু। তো এত রাত কি করো? পড়াশোনা করো? না স্যার, পড়াশোনাও করি না। পড়োটা কি 2টা পর্যন্ত? কিছুই না। বাসার অন্যরা তো নিশ্চয়ই ঘুমায় যায়, এত রাত সজাগ থাকে না, তুমি একা একা সজাগ থেকে করোটা কি? হয় তুমি পড়াশোনা করতে হবে, না হয় মোবাইল চালাইতে হবে, অথবা গেমস খেলতে হবে। একটা কিছু তো করতে হবে, 2টা পর্যন্ত তুমি করোটা কি? এই 2টা পর্যন্ত সময় তোমার অহেতুক নষ্ট না করে, তো তুমি তো পড়াশোনা করলেও সময়টা কাজে লাগে। এত রাত্রে সজাগ থাকার দরকার নেই, তুমি 12টার মধ্যে ঘুমাই যাবা বা 11টার মধ্যে ঘুমাই যাবা। ঘুমাইয়া সকালে ঘুম থেকে উঠবা, ফজর নামাজের সময় উঠে নামাজ পড়বা। দেখবা সারাদিনে কাজে বরকত পাইবা, পড়াশোনা ভালো হবে। অভ্যাস করো। তুমি যে অভ্যাস করেছো এটা কিন্তু ভালো অভ্যাস নয়। রাত 2টা 2:30টায় ঘুমাইবা, রাত সকালে 9টা 10টা বাজে উঠবা। দেখবা পরীক্ষা এসে গেছে, পরীক্ষা হলে প্রশ্ন দিয়ে দিছে, তুমি ঘুমাতে উঠছো মাত্র, চোখ কসলাইতে কসলাইতে মুখ দিয়ে দেখলা বাজে 11টা, দৌড়ে যাইলা, পরীক্ষা অর্ধেক শেষ। এই জন্য তোমাকে এই অভ্যাস চেঞ্জ করতে হবে। ভোরে উঠতে হবে ঘুম থেকে। তো ঠিক আছে, যারা ক্লাসে আসছো সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের ক্লাস শুরু করছি। তোমরা নিশ্চয়ই তোমাদের নতুন সিলেবাস সবাই হাতে পেয়েছো। পেয়েছো কি? জি স্যার। জি স্যার। ওকে, ফাইন। তো দেখেছো যে সরকার তোমাদের জন্য, আমি বলবো তোমাদের জন্য একটা বিশাল অপরচুনিটি আসছে হাতে, তোমাদের হাতে, যে পড়াশোনা করে নিজের যোগ্যতায় একটা ভালো রেজাল্ট করার বিশাল সুযোগ এসছে। তোমাদের অর্ধেক সিলেবাস কমিয়ে অর্ধেক করে দেওয়া হয়েছে। মাত্র 5টা অধ্যায় অ্যাকাউন্টিং এর দেওয়া আছে। ফার্স্ট পেপারে 5টা, সেকেন্ড পেপারে 5টা, যেখানে ছিল 10টা 10টা, এখানে 5টা করে দেওয়া হয়েছে। তো এই 5টা অধ্যায় তোমরা ভালো করে পড়লে তোমাদের জন্য একটা ভালো রেজাল্ট করার খুবই অপার সম্ভাবনা রয়েছে। লাস্ট ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে 10 অধ্যায় ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ এবং ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এই অধ্যায়টা পড়াবো। তো পরিবর্তিত সিলেবাসে ওই অধ্যায়টা এখন আর নেই। যেহেতু নেই, তো সেহেতু ওইটা এখন আর আমরা আমাদের পড়বো না, পড়ার প্রয়োজন নেই।
এখন যে অধ্যায়গুলো রয়েছে তোমরা দেখেছো যে আছে অধ্যায় 2, অধ্যায় 4, অধ্যায় 5, অধ্যায় 6 ও অধ্যায় 8। এই 5টা অধ্যায় আছে তোমাদের সেকেন্ড পেপারের জন্য। এর মধ্যে সবগুলো অধ্যায় আমার জানা মতে তোমরা পড়েছো। কারিমা বলেছিল যে 6 নাম্বার অধ্যায়ে কিছু প্রবলেম আছে, 6 নাম্বারটা আমরা পড়বো। আর 2 নাম্বার অধ্যায়টায় তোমরা মনে হয় পড়োনি আমার তার ধারণা অনুযায়ী। তোমরা কি অধ্যায় 2 পড়েছো আগে? না স্যার। না স্যার। এই জন্য আমি অধ্যায় 2টা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। অধ্যায় 2টা পড়াবো। অধ্যায় 2 একটা বড় অধ্যায়, এখানে অনেক অঙ্ক, এটা ভালো করে শিখতে হবে। যেহেতু 5টা অধ্যায় এবং তোমার মান বন্টন বলা আছে, আগের মতো 100 নম্বরের পরীক্ষা হবে। তো সেই হিসাবে এই 2 অধ্যায় থেকে মিনিমাম 2টা বা 3টা অঙ্ক আসতে পারে। কথা বুঝতে পেরেছো? তো তোমাদের 4 অধ্যায় মানে শেয়ার ইস্যু তোমরা পড়েছো। 5 অধ্যায় মাত্র আমরা পড়লাম, আর্থিক বিবরণী। অধ্যায় 6 আর্থিক বিবরণী বিশ্লেষণ। অধ্যায় 8 মজুত পণ্যের হিসাব সংরক্ষণ। তোমরা কি অধ্যায় 8 পড়েছো আগে? মজুত জি পণ্যের স্যার। হিসাব সংরক্ষণ। জি স্যার। এটা হচ্ছে কোন অঙ্কটা বলো তো দেখি? ফিফো। ফিফুলিফু। অনেক সহজ অধ্যায়, অনেক সহজ না? জি স্যার। জি স্যার। তো তাহলে বাদের মধ্যে পুরোপুরি বাদ থাকলো অধ্যায় 2। এই অধ্যায় 2টা তোমাদের সাথে আজকে থেকে আলোচনা শুরু করব। ইনশাআল্লাহ আশা করি তোমরা মনোযোগ সহকারে সেগুলো করলে ভালো করবে। তাহলে অধ্যায়, যেহেতু আমাদের হাতে এখন সময় আছে, তো সেই হিসাবে আমরা এই অধ্যায় 5 মানে আর্থিক বিবরণী বিশ্লেষণ, মানে আর্থিক বিবরণী যেটা, এটা আমরা আরো কিছু অঙ্ক ভালো করে শিখবো। অধ্যায় 6 আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ অনুপাত বিশ্লেষণ, ওটা আবার রিভিশন দিব। আগে অধ্যায় 2টা শেষ করে নিই। আর প্রথম পত্রের জন্য তোমাদের যে অঙ্কগুলো রয়েছে, অধ্যায় 2 হিসাবের বৈসমূহ, অধ্যায় 4 অর্থাৎ রেওয়া মিল, অধ্যায় 5, তারপরে আছে অধ্যায় 8 মানে 9 আছে আর্থিক বিবরণী, অধ্যায় 8 আছে অবচয় মানে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব সংরক্ষণ, এরকম আছে। তো ওইখানে ফার্স্ট পেপারে তোমাদের কোনো অধ্যায় কি বাকি আছে? স্যার ফার্স্ট পেপারের 3য় অধ্যায়টায় ব্যাংক সমন্বয় বিবরণী এটা করানো হয়। ব্যাংক সময়টা বোধহয় সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে। ব্যাংক সময়টা বোধহয় সিলেবাসে নেই, নতুন সিলেবাসে জি স্যার, আছে তো। আছে। স্যার জি স্যার। আছে। থাকলে তাহলে ব্যাংক সময়টা পড়াবো, অসুবিধা নেই। তাহলে আমরা এই দ্বিতীয় অধ্যায়টা পড়ে মানে সেকেন্ড পেপারটা পুরোপুরি শেষ করে তারপরে আমরা ফার্স্ট পেপারের আবার ব্যাংক সমন্বয়টা আর আর্থিক বিবরণী তোমাদের শিখাই দেবো, কেমন? তো ঠিক আছে। তো দেখো আমরা দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়ের নাম হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব। তোমরা ম্যানেজমেন্টে অংশীদারি ব্যবসায়ের কিছু কথা শুনেছো বা হয়তো ক্লাস করেছো অংশীদারি ব্যবসায়। তোমরা কি জানো অংশীদারি ব্যবসা কাকে বলে? কেউ বলতে পারবা? মুনাফা অর্জনের উদ্দেশ্য 2 বা ততোধিক ব্যক্তি যদি চুক্তির ভিত্তিতে কোনো ব্যবসা করে তাকে অংশীদারি ব্যবসা বলে। জি ধন্যবাদ, ভেরি গুড। দেখো আমি তোমাদের সামনে একটা ডিসপ্লেতে যে সংজ্ঞা দিয়েছি, এখানে দেখো লেখা আছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে 2 বা ততোধিক ব্যক্তি, ব্র্যাকেটে লেখা আছে সাধারণ ব্যবসায়ী সর্বোচ্চ 20 জন, ব্যাংকিং ব্যবসায়ী সর্বোচ্চ 10 জন, চুক্তির ভিত্তিতে বৈধভাবে যে ব্যবসা পরিচালনা করে তাকে অংশীদারি ব্যবসায় বলে। এই সংখ্যাটা থেকে তোমাদের কিছু জিনিস খুঁজে বের করতে হবে, কিছু স্পষ্ট ধারণা এখানে দেওয়া আছে। তাহলে অংশীদারি ব্যবসায় মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। কিছু নির্দেশনা এখানে আছে। ব্যবসাটা যদি সাধারণ ব্যবসা হয় তাহলে সর্বোচ্চ সদস্য হতে পারবে 20 জন। সাধারণ অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ সদস্য হতে পারবে 20 জন।
আর ব্যবসাটা যদি অংশীদারি মানে এরকম হয়, ব্যাংকিং ব্যবসা মানে আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, এরকম ব্যাংকিং ব্যবসা হলে পরে এখানে সর্বোচ্চ সদস্য হতে পারবে 10 জন, এর বেশি হতে পারবে না চুক্তির ভিত্তিতে। তাহলে অংশীদারি ব্যবসায়ের যে ভিত্তিটা হবে সেটা হবে চুক্তি। চুক্তি ছাড়া কোনো অংশীদারি ব্যবসা হতে পারবে না। যে ব্যবসা পরিচালনা করে সেটি হচ্ছে অংশীদারি ব্যবসায়। তো তোমরা এখানকার এই ছোট্ট সংজ্ঞাটার থেকে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে অংশীদারি ব্যবসাটা এরকম হবে যে কমপক্ষে হইতে হবে, কমপক্ষে কয়জন লোক লাগবে বলো তো দেখি? কমপক্ষে কয়জন স্যার লোক 20 লাগবে? জন। কমপক্ষে 20 জন। আশা, কমপক্ষে কয়জন লাগবে? বলো, উত্তর দাও। স্যার কমপক্ষে 2 জন। কমপক্ষে 2 জন। হ্যাঁ কারিমা, ভেরি গুড। কমপক্ষে 2 জন, কমপক্ষে 20 জন না, সর্বোচ্চ 20 জন। ও, সর্বোচ্চ কয়জন? সর্বোচ্চ 20 জন। কিন্তু শর্ত, সর্বোচ্চ সব ব্যবসায় সব 20 জন না। সাধারণ ব্যবসা হলে 20 জন। ব্যাংকিং ব্যবসা হলে আবার 20 জন নিতে পারবে না। ব্যাংকিং হলে কয়জন হইতে হবে? 10 জন। সর্বোচ্চ 10 জন। আবার 2 জনের কম হইলে অংশীদারি ব্যবসা হবে না। 2 জনের কম হইলে অংশীদার হয়? না স্যার, 2 জনের কম হইলে সেটা কি ব্যবসা বলো তো? এক মালিকানা ব্যবসা। সেটা এক মালিকানা কারবার, একক মালিকানা, একজন মালিক। তো একজন মালিকের ব্যবসাকে এক মালিকানা কারবার বলা হয়, সেটা অংশীদারি ব্যবসা বলা হয় না। তাহলে অংশীদারি ব্যবসায়ের সদস্য হইতে হবে কমপক্ষে 2 জন। সাধারণ ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 20 জন। ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন সদস্য নিয়ে অংশীদারি ব্যবসায় গঠিত হয়। আর এই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসা পরিচালিত হবে। অর্থাৎ চুক্তিতে উল্লেখ থাকবে যদি 2 জন, 3 জন, 5 জন মিলে ব্যবসা করে, চুক্তির মধ্যে উল্লেখ থাকতে হবে কে কয় টাকা ব্যবসার মধ্যে পুঁজি দিবে, মানে মূলধন দিবে, কে কিভাবে ব্যবসার মধ্যে সদস্য হিসেবে থাকবে। কেউ ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, কেউ পরিচালনায় অংশগ্রহণ নাও করতে পারে, কেউ ব্যবসার মধ্যে চাকরি করতে পারে। এবং এত সব কথা উল্লেখ থাকার পরে সারা বছর ব্যবসা করার পরে কারবারের যে মুনাফা হবে, সে মুনাফা কে কত টাকা পাবে সেটাও এখানে উল্লেখ থাকতে হবে চুক্তির মধ্যে। চুক্তির অবর্তমানে চুক্তি ছাড়া কোনো অংশীদারি ব্যবসা হতে পারবে না। এজন্য চুক্তিকে বলা হয় অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। সেই চুক্তি লিখিতও হতে পারে, আবার মৌখিকও হতে পারে। চুক্তি লিখিতও হতে পারে, মৌখিকও হতে পারে। তবে ভবিষ্যতে কোনো ঝুট ঝামেলা এড়ানোর জন্য, ভবিষ্যতে বড় ধরনের কোনো সমস্যা পরিহার করার জন্য চুক্তি লিখিত হওয়াটা হচ্ছে উত্তম, লিখিত হওয়াটা বাঞ্ছনীয়। পারস্পরিক বিশ্বাস, আস্থা, একজনের প্রতি একজনের শ্রদ্ধা ভক্তি থাকলে পরে, খুব বেশি রকমের আস্থা থাকলে পরে লিখিত না হয়ে মৌখিক হতে পারে। তো মৌখিক না হওয়াটা ভালো, চুক্তি লিখিত হওয়াটা একদম বেটার। তো এই অংশীদারি ব্যবসায় যখন ব্যবসায় কাজ করবে, ব্যবসায় ব্যবসায়ের দিক থেকে সারা বছর ব্যবসা করার পরে তাদের বিশদ আয় বিবরণী তৈরি করবে, অর্থাৎ আর্থিক বিবরণী তৈরি করবে। তাদের লাভ মুনাফা কত হলো মুনাফা নির্ণয় করবে, সে মুনাফা অংশীদারদের মধ্যে বন্টন করে দেবে। এটা কারবারের দৃষ্টিকোণ থেকে তারা আর্থিক অবস্থার বিবরণী করবে, আর্থিক বিবরণী প্রস্তুত করবে। আর অংশীদাররা অংশীদারদের দৃষ্টিকোণ থেকে সেই অর্জিত মুনাফা বন্টনের জন্য তারা মুনাফা বন্টনের হিসাব করবে
এবং তাদের ব্যক্তিগত মূলধন হিসাব করবে, হ্যাঁ, তাদের চলতি হিসাব প্রস্তুত করবে, এরকম কাজগুলো করে থাকবে। তো আমরা এই অধ্যায়ে অঙ্ক করার জন্য যে কাজটা করব, সাধারণত তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 2 ধাপ or 3 ধাপে আমরা এখানকার অঙ্কগুলো করব। তো অঙ্ক করতে যাওয়ার আগে তোমাদেরকে আমি কিছু ছোট্ট বিষয় আলোচনা করছি। দেখো এখানে 5টা নোটস আমি লিখেছি। প্রথমটা হচ্ছে চুক্তি ও অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। চুক্তি অনুযায়ী অংশীদাররা মূলধন সরবরাহ করে থাকে ও মুনাফা বন্টন করে থাকে। অর্থাৎ চুক্তিতে উল্লেখ থাকবে যে কে কয় টাকা মূলধন সরবরাহ করবে এবং কে কত টাকা মুনাফা পাবে, এটা চুক্তির মধ্যে উল্লেখ থাকতে হবে। যদি চুক্তির মধ্যে মুনাফা বন্টনের কথা উল্লেখ না থাকে, চুক্তিতে যদি মুনাফা বন্টন কিভাবে হবে এই বিষয়টা স্পষ্ট করা না থাকে, তাহলে চুক্তির অবর্তমানে অংশীদারদের মধ্যে সমান হারে মুনাফা বন্টন হয়ে থাকে। অর্থাৎ ক খ গ, মনে করো 3 জন অংশীদার, ক খ গ 3 জন অংশীদার, তাদের মধ্যে বছর শেষে মুনাফা কিভাবে বন্টন হবে এটা উল্লেখ নেই। তাহলে ধরো মুনাফা হলো 6 টাকা, তখন 3 জনকে আমরা সমান ভাগে ভাগ করে 3 দিয়ে ভাগ করে প্রত্যেককে 2 টাকা 2 টাকা 2 টাকা করে মুনাফা দিয়ে দেব। এটাকে বলা হয়েছে যে চুক্তির অবর্তমানে অংশীদারদের মধ্যে মুনাফা সমান হারে বন্টন হয়ে থাকে। আর বাংলাদেশে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায় পরিচালিত হয়। বাংলাদেশে যে অংশীদারি ব্যবসায় পরিচালিত হয় তা 1932 সালের অংশীদারি আইন দ্বারা পরিচালিত হয়ে থাকে। কোন কোন অংশীদার কারবারকে মূলধন ছাড়াও কারবারের প্রয়োজনে সে কারবারকে ঋণ দিয়ে থাকতে পারে, অথবা কোনো ব্যক্তির কাছ থেকে না এনে কোনো প্রতিষ্ঠান থেকে, ব্যাংক থেকে অথবা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকেও কারবার তার প্রয়োজনে ঋণ আনতে পারে। ঋণ কারো কাছ থেকে আনলে পরে ঋণের শোধ তাকে কারবারকে দিতে হবে, ঋণের শোধ দেওয়া বাধ্যতামূলক। সেজন্য যদি উদ্দীপকে বা চুক্তির মধ্যে ঋণের সুদ কত পার্সেন্ট হবে, মানে কত পার্সেন্ট সুদ দিব, এই কথা যদি চুক্তির মধ্যে উল্লেখ না থাকে, তাহলে ঋণের সুদ হবে 6%। ঋণের সুদ হবে 6%, সাধারণত 6 থেকে 8% হয়ে থাকে। তো আমরা এখানে কারবারের পক্ষে মিনিমাম সুদে আমরা ধরবো যে কারবারের যে ঋণের সুদ হবে সেটা হবে 6%। আমি আবারও বলছি, সবসময় কিন্তু 6% হবে এরকম কথা নয়। যদি সুদের হার উল্লেখ না থাকে, প্রশ্নে বলা আছে 10% ঋণ, তাহলে তোমাকে সুদ 10% দিতে হবে। প্রশ্নে বলা আছে 9% ঋণ, 8% ঋণ, ওইটাই দিতে হবে। আমি শুধু বলছি যদি সুদের হার উল্লেখ না থাকে যে ঋণের সুদ কত পার্সেন্ট ধরবো, তখনই কেবল আমরা ঋণের সুদ ধরবো 6%। তোমরা কি কথাগুলো বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে রামিশা আমাকে বলো যে চুক্তির অবর্তমানে অংশীদারদের মধ্যে মুনাফা বন্টন হবে কোন হারে? রামিশা বলো। চুক্তিতে উল্লেখ না থাকলে অংশীদারদের মধ্যে মুনাফা বন্টন হবে কিভাবে? স্যার সমান হারে। হ্যাঁ, সমান হারে। হ্যাঁ আশা, সমান হারে বন্টন হবে, ধন্যবাদ। কারিমা বলো বাংলাদেশে কত সালের অংশীদারি আইন দ্বারা পরিচালিত হয়? 1932। 1932 সালের অংশীদারি আইন, ভেরি গুড। তাহমিনা বলো যে ঋণের সুদের হার উল্লেখ না থাকলে কত পার্সেন্ট সুদ ধরতে হবে? 6%।
6%। এটা কিন্তু সুদের হার উল্লেখ না থাকলেই, উল্লেখ থাকলে কিন্তু 6%টা কথাটা এটা বলবৎ হবে না, এটা প্রযোজ্য হবে না। আচ্ছা, তো দেখো এখানে তোমাদের অঙ্ক করার জন্য আমি দুইটা চার্ট তোমাদের সামনে তুলে ধরেছি। সাধারণত পরীক্ষায় আমাদের জন্য এই দুইটা অপশন, মানে এখানে আমরা অংশীদারি ব্যবসার হিসাবে অংশীদারদের পক্ষে আমরা দুইটা হিসাব প্রস্তুত করব। একটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব, এটা অংশীদারদের পক্ষে। আর একটা কারবারের জন্য করব আমরা লাভ লোকসান বন্টন হিসাব, অর্থাৎ অংশীদাররা যে ব্যবসায় মুনাফা অর্জন করেছে সেই মুনাফাটা বিশদ আয় বিবরণীর মাধ্যমে নিট মুনাফা নির্ণয় করা হয়ে থাকে। সেই নিট মুনাফার নির্ণয় করার পরে যদি কোনো অসমন্বিত ব্যয় থাকে, কোনো হিসাব আছে যেগুলো হিসাব ধরা হয়নি, এরকম কোনো হিসাব যদি থাকে সেগুলো সমন্বয় করে অবন্টিত মুনাফাটা আমরা অংশীদারদের মধ্যে ভাগ করে দেব। সে ভাগ করে দেওয়ার জন্য একটা হিসাব করব যার নাম হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব। লাভ লোকসান বন্টন হিসাব। আর আরেকটা করব অংশীদারদের মূলধন হিসাব। দুইটা হিসাব আমরা প্রস্তুত করব। একটা নাম হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব, আরেকটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। তো এই দুইটা হিসাবের মধ্যে অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, যেমন মনে করো অংশীদাররা কারবারে যে মূলধন দিয়ে থাকে, চুক্তির মধ্যে যদি উল্লেখ থাকে যে অংশীদাররা মূলধনের উপর 10% হারে সুদ পাবে, বা 8%, 5%, যে কোনো পার্সেন্ট বলা থাকতে পারে, অংশীদাররা কারবার থেকে তাদের বিনিয়োজিত মূলধনের উপরে, তারা যে মূলধন বিনিয়োগ করেছে কারবারের মধ্যেই, তাদের সেই মূলধনের উপরে তারা 10% সুদ পাবে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, অংশীদাররা যদি কারবার থেকে মূলধনের সুদ পায়, এটা অংশীদারদের জন্য আয় হবে না ব্যয় হবে? আর না বুঝলে আমি বলবো, যদি আয় হবে। অংশীদারদের জন্য কি হবে? আয় হবে। আয় হবে। আর অংশীদারের ব্যবসার জন্য সেটা কি হবে? ব্যয় হবে। অংশীদারের ব্যবসার জন্য কি হবে? সেটা ব্যয়। ভেরি গুড, ফাইন। তো যেহেতু অংশীদারি ব্যবসার জন্য সেটা ব্যয় হবে, সেহেতু অংশীদারি ব্যবসায় এটা তার লাভ লোকসান বন্টনে সে মুনাফা থেকে এটা বাদ দিয়ে দিবে, মুনাফা কমিয়ে ফেলবে। যখন কোনো অংশীদার এই মূলধনের সুদ, ধর 1 লাখ টাকা সে তার মূলধন আছে, 10,000 টাকা সুদ পেয়েছে, তো সেই 10,000 টাকা যদি সুদ পায় আর সে সুদের টাকা যদি কারবার থেকে উঠিয়ে না নিয়ে যায়, কথাটা আমি আবার বলছি, একজন অংশীদার কারবারে 1 লাখ টাকা মূলধন দিয়েছে, মূলধন দেওয়ার পরে সেখান থেকে 10% হারে 10% সুদ পাইল। সেই সুদরা যদি অংশীদাররা কারবার থেকে তুলে নিয়ে না যায়, উঠায় নিয়ে না যায়, কারবারের মধ্যেই থেকে যায়, তাহলে তার কারবারের মূলধনের পরিমাণ বাড়বে নাকি কমবে? স্যার বাড়বে মূলধনের পরিমাণ। মূলধনের পরিমাণ বেড়ে যাবে, ফাইন। মূলধনের কারণ যেহেতু তার মূলধনের সুদ সে কারবার থেকে নিয়ে যায়নি, কারবারের মধ্যে দেখেছে, এই জন্য কারবারের মূলধনের পরিমাণটা বেড়ে যাবে। আর তোমরা জানো সবাই যে মূলধন বাড়লে সবসময় ক্রেডিট হয়, এই জন্য মূলধনের সুদ অংশীদারদের মূলধন হিসেবে ক্রেডিট দিকে যাবে, মূলধন হিসেবে ক্রেডিট দিকে যাবে। আবার যেহেতু এই মূলধনের সুদ কারবারের জন্য একটা ব্যয়, খরচ, এজন্য সে লাভ লোকসান বন্টন হিসাব করার সময় ব্যয় হিসাবে এটা লাভ লোকসান বন্টনের ডেবিট দিকে লিখবে। তাহলে তোমরা দেখো এই মূলধনের সুদরা কিন্তু দুই জায়গায় লিপিবদ্ধ হলো। কারবারের জন্য খরচ হিসাবে লাভ লোকসান বন্টনের ডেবিট দিকে লেখা হলো, আর অংশীদারদের মূলধনের সুদের কারণে মূলধন বৃদ্ধি পেয়েছে, তাই মূলধন হিসাবে ক্রেডিট দিকে লেখা হলো। তাহলে একটা খরচ বা একটা হিসাব মূলধনের সুদ দুই জায়গায় লিপিবদ্ধ হলো, একবার লাভ লোকসান বন্টনে লিপিবদ্ধ হলো, আবার অংশীদারদের মূলধন হিসাবে লিপিবদ্ধ হলো।
তোমরা আমার কথা বুঝতে পারতেছো কিনা? মূলধনের সুদরা কয় জায়গায় লিপিবদ্ধ হলো বলো তো দেখি। স্যার এটা আরেকবার বলেন না। আমি আবার বলছি, মানে অংশীদাররা কারবারের মধ্যে যে মূলধন বিনিয়োগ করেছে সে মূলধনের উপর যদি সুদ ধার্য করা হয় এটা কারবারের জন্য ব্যয় হয়। তাই কারবার এটাকে লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট দিকে খরচ হিসেবে দেখায় থাকে। পাশাপাশি অংশীদারদের জন্য এটা আয়, আর এই আয়ের ফলে অংশীদারদের মূলধনের পরিমাণ বেড়ে যায়। এজন্য অংশীদাররা তাদের মূলধন হিসাবে এটাকে ক্রেডিট দিকে লিপিবদ্ধ করে। অর্থাৎ মূলধনের সুদ দুই জায়গায় লিপিবদ্ধ হয়, একবার লাভ লোকসান বন্টন হিসাবে, আবার অংশীদারদের মূলধন হিসাবে। লাভ লোকসান বন্টন হিসাবে লেখা হয় ডেবিট দিকে, আর মূলধন হিসাবে লেখা হয় ক্রেডিট দিকে। বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, যদি বুঝে থাকো তাহলে আমার প্রশ্ন হচ্ছে, জিনিয়া তুমি কি আমায় শুনতে পাচ্ছ? জিনিয়া, রেসপন্স নাই কেন? ফারহানা, আমায় শুনতে পাচ্ছ তুমি ফারহানা? জি স্যার। আচ্ছা ফারহানা, তো বলো তো দেখি যে মূলধনের সুদ মূলধন হিসেবে ক্রেডিট দিকে বসছে কেন, কারণ কি? কারণ এটা হচ্ছে মূলধনের সুদ হচ্ছে একটা খরচ, তাই এটা ডেবিট দিকে বসছে। আমি বলছি মূলধন হিসেবে ক্রেডিট দিকে বসছে কেন, মূলধন হিসেবে ক্রেডিট দিকে কেন বসলো? ক্রেডিট দিকে কেন বসলো? স্যার আমি বুঝি নাই আপনার কোয়েশ্চেন। আমি বলছি অংশীদাররা কারবার থেকে যে মূলধনের সুদ পায়, আমি একটু আগে বলেছি এটা লাভ লোকসান বন্টন হিসেবে ডেবিট দিকে বসে, আর অংশীদারদের মূলধন হিসেবে ক্রেডিট দিকে বসে। তো মূলধন হিসেবে ক্রেডিট দিকে বসে কেন, কারণটা কি? কারণ মূল স্যার বুঝছি কিন্তু বুঝাতে পারতেছি না। রামিশা কইতে পারবা? রামিশা, একটা আয়। রামিশা কইতে পারবা? না আর স্যার মূলধন তো আমিও ব্যাংকের একটা বুঝিনি। সম্পদ, তো ওইটা যদি মানে সুদ হিসেবে দেয়া হয় সেটা তো খরচই হবে। এটার জন্য এটা মূলধনের সুদ হচ্ছে ডেবিট পাশে দেয়া হয়। আমি আবার বলি, আরেকবার বলি, খেয়াল করে শোনো। মূলধনের সুদ কারবারের জন্য খরচ, যেহেতু কারবারের জন্য খরচ তাই কারবার খরচ হিসাবে লাভ লোকসান বন্টন হিসেবে ডেবিট দিকে লিপিবদ্ধ করে, কারণ এটা দ্বারা মুনাফার পরিমাণ হ্রাস পায়। আর যেহেতু অংশীদারের জন্য এটা আয়, অংশীদারের জন্য এটা হচ্ছে আয়, আর এই আয়ের ফলে অংশীদারদের মূলধনের পরিমাণ বৃদ্ধি পায়, অংশীদারদের মূলধনের পরিমাণ বৃদ্ধি পায়। সেজন্য তোমরা সবাই জানো যে মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাই অংশীদারদের মূলধনের সুদ মূলধন হিসেবে ক্রেডিট দিকে লেখা হয়, কারণ এটা অংশীদারদের জন্য আয়। আর মূলধন হিসাব হচ্ছে অংশীদারদের হিসাব, মানে ব্যক্তিগত হিসাব। সেই যেহেতু কারবারে মূলধনের সুদ পাওয়ার ফলে অংশীদারের মূলধনের পরিমাণ বাড়বে, মানে অংশীদারের আয় বৃদ্ধি পায়। আর আয় জানো সবসময় ক্রেডিট, আয় হচ্ছে অলওয়েজ ক্রেডিট। এই জন্যই মূলধনের সুদ অংশীদারদের মূলধন হিসেবে ক্রেডিট দিকে লিপিবদ্ধ হয়। তোমরা কি আমার কথা বুঝছো না বুঝো না এইবার? তাহলে আমি যে উদ্দেশ্যে এতগুলা কথা বলতেছি তোমাদের সাথে সেটা হলো, দেখো এই মূলধনের সুদরা দুই জায়গায় লিপিবদ্ধ হলো, দুই জায়গায় লিপিবদ্ধ হলো। একবার লাভ লোকসান আবন্টন হিসাবে, আবার লেখা হলো অংশীদারদের মূলধন হিসাবে। একবার লেখা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাবে, আরেকবার লেখা হচ্ছে অংশীদারদের
মূলধন হিসাবে। সেই কারণে এই যে দুই জায়গায় লিপিবদ্ধ করা হলো, এটার মধ্যে একটা যোগসূত্র, একটা চেইন তৈরি হলো। যখন আমরা লাভ লোকসান আবন্টন বা বন্টন হিসাব করব, দেখো আমি ডেবিট দিকে লিখছি অংশীদারদের মূলধন হিসাব, লেখা ব্র্যাকেটে লিখছি মূলধনের শোধ, কয়ের শোধ, ক্ষয়ের শোধ, গয়ের শোধ, তিনজনের শোধ যোগ করে এখানে হয়েছে মোট শোধ। এখানে এই মূলধন হিসাব শব্দটা কেন লিখেছি, কারণ হচ্ছে এই শোধরা আবার চলে যাবে অংশীদারদের মূলধন হিসাবে। এটা জাবেদাটা এরকম হয়, মূলধনের সুদের জাবেদা। বলো স্যার, ঋতু জয়েন করতে চাচ্ছে। কই আমার এখানে তো রিকোয়েস্ট নেই, আমি তো জয়েন করার জন্য তো ওকে তো, হ্যাঁ ঠিক আছে। যেটা বলতেছিলাম যে আমি এখানে লিখছি অংশীদারদের মূলধন হিসাব, লিখে ব্র্যাকেটে লিখছি মূলধনের শোধ। এই মূলধন হিসাব শব্দটা কেন লিখেছি, কারণ এই শোধরা আবার লিখতে হবে মূলধন হিসাবে। যেহেতু এটা মূলধন হিসেবে যাবে, এই জন্য এই শোধের আগে এই মূলধন হিসাব শব্দটা ব্যবহার করতে হয়। এটা জাবেদা হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব ডেবিট, অংশীদারদের মূলধন হিসাব ক্রেডিট। এই মূলধনের শোধরা সমন্বয় করার জাবেদা হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব ডেবিট, কারণ এটা লাভ লোকসান বন্টনের ডেবিট দিকে যায়। কোনটা? মূলধনের শোধ। মূলধনের শোধ লাভ লোকসান বন্টনের ডেবিট দিকে লিখতে হয়, আর মূলধন হিসাবে ক্রেডিট দিকে লিখতে হয়। যেহেতু এটা দুই জায়গায় লিপিবদ্ধ করতে হয়, সেহেতু আমরা বন্টনের মধ্যে লিখে রাখবো অংশীদারদের মূলধন হিসাব, আর মূলধনে গিয়ে লিখবো লাভ লোকসান বন্টন হিসাব। তাহলে মূলধনের সুদের জাবেদা হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। লাভ লোকসান বন্টন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাই মূলধনের সুদ দেখো লাভ লোকসান বন্টনের ডেবিট দিকে লিখেছি কয়ের মূলধনের শোধ, ক্ষয়ের মূলধনের শোধ, গয়ের মূলধনের শোধ। তিনজনের সুদ মিলা হচ্ছে মোট মূলধনের শোধ। তার মানে মূলধনের শোধ লাভ লোকসান বন্টনের ডেবিট দিকে যায়, এটা মনে রাখবা। আমি তোমাদের জন্য এই লাভ লোকসান বন্টনের একটা ছক দিয়েছি, তোমরা ছকটা খেয়াল করে দেখো। এটা হচ্ছে লাভ লোকসান বন্টনের ছক, দুইটা মিলে, এই দুই পৃষ্ঠা মিলে হচ্ছে লাভ লোকসান বন্টনের ছক। কোন অংশীদার যদি কারবারের পরিচালনায় অংশগ্রহণ করে কারবার থেকে যদি বেতন পায়, কোন অংশীদার যদি কারবার থেকে বেতন পায়, তাহলে সেটা কারবারের জন্য আয় হবে না ব্যয় হবে? ব্যয় হবে। ব্যয় হবে, ব্যয় হবে। এই জন্য এই বেতন লিখতে হবে ডেবিট দিকে। এখানে একটা কথা স্পষ্ট তোমাদের বলে রাখছি, খেয়াল করো। ধরো কারবারের মধ্যে দুইজনে বেতন পাবে, খ আর গ, মাসে 1000 টাকা করে বা মাসে 2000 টাকা করে। তাহলে আমরা যদি 1 বছর হিসাব করি, এখানে দেবো খ, লিখবো যদি দুইজন হয় লিখবো অংশীদারদের মূলধন হিসাব। কারণ এই বেতনের টাকাটাও যদি কারবার থেকে কোনো অংশীদার তুলে নিয়ে না যায়, উঠাইয়া নিয়ে না যায়, কারবারের মধ্যেই থেকে যায়, তাহলে এই টাকার ফলেও অংশীদারের মূলধনের পরিমাণ বেড়ে যাবে, অংশীদারদের মূলধনের পরিমাণ বেড়ে যাবে। এই জন্য লিখতে হয় অংশীদারদের মূলধন হিসাব, লিখে ক্ষয়ের বেতন, গয়ের বেতন। আর যদি একজনে বেতন পায়, বেতন যদি একজনে পায়, তখন আর আমরা অংশীদার শব্দটা ব্যবহার করব না। ধরা শুধু ক্ষয় বেতন পায়, তাহলে লিখবো আমরা ক্ষয়ের মূলধন হিসাব, ক্ষয়ের মূলধন হিসাব লেখা লিখবো বেতন। একাধিক হইলে, 2 জন 3 জন হইলে লিখবো অংশীদারদের মূলধন হিসাব, লিখে বেতন, কয়ের বেতন, ক্ষয়ের বেতন, গয়ের বেতন। একজন হইলে শুধু লিখবো কয়ের মূলধন হিসাব লেখা বেতন, শুধু খ হইলে ক্ষয়ের মূলধন হিসাব লেখা বেতন। তোমরা মনে হয় বুঝতে পেরেছো আমার কথা আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। হ্যাঁ, ফাইন। এদিকে দেখো কারবারের মধ্যে নিট লাভ দেওয়া থাকবে, বিশদ আয় বিবরণী থেকে এটা উদ্দীপকে দেওয়া থাকবে নিট লাভ। এই নিট লাভটা আমরা এখানে লিখবো। লিখার পরে যদি কারবার থেকে কোনো অংশীদার নগদ টাকা উত্তোলন করে, সে উত্তোলনের সুদ ধরতে হবে। সুদটা হচ্ছে কারবারের জন্য আয়, উত্তোলনের সুদ কারবারের জন্য আয়। কোনো অংশীদার ব্যবসা থেকে টাকা নিয়ে গেলে সেটা কারবারের জন্য, সেই সুদরা কারবারের জন্য আয় হয়, আর এই জন্য উত্তোলনের সুদ ক্রেডিট দিকে লিখতে হয়।
অংশীদারদের মূলধন হিসাব লেখা, উত্তোলনের শোধ, কয়ের শোধ, ক্ষয়ের শোধ, গয়ের শোধ লিখে হলো উত্তোলনের মোট শোধ। আবার কোনো অংশীদার যদি তার ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে পণ্য উত্তোলন করে, তাহলে আমরা লিখবো অংশীদারদের মূলধন হিসাব লেখা পণ্য উত্তোলন ক খ। যদি একজনে উত্তোলন করে তখন লিখবো কয়ের মূলধন হিসাব লেখা পণ্য উত্তোলন। একাধিক লোকে উত্তোলন করলে লিখবো অংশীদারদের মূলধন হিসাব। তো এই টাকাগুলো লেখার পরে এই উত্তোলনের সুদ দ্বারা বেতন লেখার কিছু নিয়ম আছে, নিয়মগুলো আমি তোমাদের আস্তে আস্তে শিখাবো, একদিনে সব তো বলা যাবে না। তোমরা আগে শখটা পড়ো, এই শখটা তোমরা ভালো করে পড়বা। আমি তোমাদের যারা ক্লাস করছো আগামী ক্লাসে শখটা তোমাদের জিজ্ঞেস করব, শখটা বলতে পারতে হবে। এই শখটা পারলে অঙ্ক করতে পারবা। তবে এগুলা লেখার যে নিয়মগুলো রুলসগুলা আমি আগামী ক্লাসে আবার দিব, কারণ এক ক্লাসে তো সবগুলা দিলে পরে তোমরা তোমাদের জন্য একটা লোড হয়ে যাবে, তোমরা পড়তে পারবা না। তোমরা শখটা আগে পড়ো, তারপরে শখের এই লেখার নিয়মগুলো আগামী ক্লাসে শিখাবো ইনশাল্লাহ। যদি কোনো অংশীদার কারবারকে ঋণ দেয় তাহলে আমরা এখানে লিখবো ঋণের শোধ, এটা কারবারের জন্য খরচ, নিব অংশীদারদের ঋণ হিসাব। একজন হইলে কয়ের ঋণ হিসাব, খ হইলে ক্ষয়ের ঋণ হিসাব। আর একাধিক লোকে ঋণ দিলে অংশীদারদের ঋণ হিসাব লেখা নিব ঋণের শোধ। কোন খরচ বকে তাহলে বকেয়া খরচ। এরপরে আমরা সব আয় ব্যয় লেখার পরে আয় থেকে ব্যয় বাদ দিয়ে যে টাকাটা হবে তার নাম হচ্ছে মুনাফা। এই মুনাফাটা আমরা তিনজনকে ভাগ করে দিব, ক খ গ। লিখবো অংশীদারদের মূলধন হিসাব লেখা মুনাফার অংশ, কয়ের অংশ, ক্ষয়ের অংশ, গয়ের অংশ। এই হলো আবন্টনের ছক, ছোট্ট ছক, তোমরা এটা ভালো করে পড়বা। আর একটা দেখো অংশীদারদের মূলধন হিসাবের ছক, এটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাবের ছক। তো মূলধনের ডেবিট দিকে কোন কি কি যায়, ক্রেডিট দিকে কি কোনগুলা যায়, তোমরা সবটা আজকে পড়বা বাসায় ভালো করে। আগামী ক্লাসে আরো কিছু রুলস রয়েছে, কিছু নিয়ম রয়েছে, তোমাদের সেই নিয়মগুলো আমি আগামী ক্লাসে দিব। দিলে পরে নিয়মগুলো যখন শেখা হবে তখন তোমাদেরকে অঙ্ক করাবো। অঙ্ক খুব সহজ, আগে তোমাদের ইয়াগুলো পারতে হবে, নিয়মগুলো পারতে হবে, শখটা পারতে হবে। তো দেখো তোমরা, এটা হলো পিছনে একটা আবন্টনের শখ আর এটা হচ্ছে মূলধনের শখ। তোমরা আগামী ক্লাসের জন্য এই দুইটা শখ ইনশাল্লাহ সবাই মুখস্থ করবা, পারবা না করতে? জি স্যার, ইনশাআল্লাহ। সবাই শখ দুটো পড়বা। আমি তো ক্লাসটা তোমাদের ইউটিউবে দিবই, তোমরা এখান থেকে তো দেখেছো এখানকার যে ছোট্ট সংখ্যাটা আর এই শখটা, আবন্টনের শখ, তারপরে মূলধনের শখ, ডেবিট দিকে কোনগুলা যাচ্ছে তারিখগুলা খেয়াল রাখবা, গড়টাও খেয়াল রাখবা। তোমাদের এই মূলধনের শখ আঁকার সময় খাতার আগে তোমরা কি বলে ল্যান্ডস্কেপ যেটাকে বলা হয়, মানে পাতারি যেটাকে বলা হয়, প্রস্তাকারে নিবা, প্রস্তাকারে নিয়ে গড় আঁকবা। লম্বালম্বি করে নিয়ে গড় আঁকলে গড় আঁকতে পারবা না, কারণ অংশীদার থাকে 2-3 জন থাকতে পারে, 3 জন 4 জন থাকে, সাধারণত 3 জন আমরা বেশি পাই অঙ্কের মধ্যে। তো 3 জনের জন্য তারিখ বিবরণ, এটা খতিয়ান পৃষ্ঠা বলা, জাবেদা পৃষ্ঠা বলা হয় এটাকে। এটা যদি না দিলেও পারবা যদি তোমার শখে না না আসে। তারপরে ক খ গ, আবার তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা লিখে ক খ গ, এটা মূলধনের গড়। এই মূলধনের গড়ে ক্রেডিট দিকে কোনগুলো যাচ্ছে, ডেবিট দিকে কোনগুলো যাচ্ছে, তারপরে ব্যালেন্স সিডিবিডি বের করা, এটা তোমরা ভালো করে একটু পড়বা। গড়টা পড়লে পরে তখন তোমাদের জন্য আগামী রুলসগুলো যখন বলে দিব এরপরে অঙ্ক করতে পারলে সহজ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, বলো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? যেটুকু আলোচনা হলো এর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলো। আর আজকে তো যেহেতু তোমাদের প্রথম ক্লাস আলোচনা আজকে এই অধ্যায়ের, তো তোমাদের প্রশ্ন করতে হলে আরো কিছু বুঝতে হবে, তোমরা আরেকটা ক্লাস করো। আমি আগামী ক্লাসে আরো কিছু রুলস তোমাদের জন্য দিব। তোমরা আজকে এই সব দুটো অবশ্যই সবাই পড়বা, মুখস্থ করো, বুঝার দরকার নেই, আমি বুঝাই দেবো তোমাদেরকে। আমি আগামী ক্লাসে আরো নিয়মগুলো বললে তোমাদের আরো ইজি হবে। তোমরা সব দুটো ভালো করে পড়বা, কেমন? ঠিক আছে, তাহলে সবাই তাহলে ভালো থেকো। আজকে ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।